হ্যাঁ তোমরা ফোন করবে, যারা যারা আসেনি ওই যে 7-8 জন বললাম, ওরা কেন পাঠায়নি জানতে হবে তো। হ্যাঁ ফোন করবে, ফোন করবে, ক্লাসটা হয়ে গেলে ফোন করবে, ক্লাসটা হয়ে গেলে ফোন করবে। চলো স্টার্ট করি আজকে। সবাই মিউট করবে। হ্যাঁ গো আমাকে ফোন করবে। ঠিক আছে ফোন করবে, কেন কি সমস্যা হচ্ছে আমি দেখবো। ঠিক আছে স্যার। দেখো চলো আজকে আমরা কি পড়ছিলাম, কোম্পানি আইনের রূপরেখা। দেখো আগের দিন এখান পর্যন্ত হয়ে গিয়েছিল অংশীদারি, আচ্ছা কোম্পানি আইন কোথায় কোথায় প্রয়োগ করা যাবে না, এখান পর্যন্ত আমি পড়িয়ে দিয়েছিলাম আগের দিন। ঠিক আছে আজকে পড়াবো তোমাদেরকে, দাঁড়াও, আজকে পড়াবো কোম্পানির বৈশিষ্ট্য। একটা কোম্পানি তৈরি হতে গেলে বা যে কোম্পানিটা তৈরি হচ্ছে তার কি কি বৈশিষ্ট্য থাকা দরকার। মন দিয়ে শোনো, যে বুঝতে পারবে না সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করবে। প্রথম বলছে কোম্পানি হচ্ছে একটা ব্যক্তিবর্গের সমষ্টি। কি বললাম, কোম্পানি হচ্ছে একটা ব্যক্তিবর্গের সমষ্টি। মানে কি একটা ব্যক্তি মিলে কোম্পানি হয় না, দুই বা তার অনেক বেশি ব্যক্তি মিলে কোম্পানি হতে পারে। ঠিক আছে, তার মানে কি ব্যক্তি বর্গের সমষ্টিকে বলছে আমার কোম্পানি বা সমিতি। অ্যাকচুয়ালি সমিতি মানে কি অনেকগুলো ব্যক্তি মিলে একটা কোম্পানি হতে পারে। তারপর বলছে নিবন্ধন। দেখো নিবন্ধনের ইংলিশ হচ্ছে রেজিস্ট্রেশন। নিবন্ধনের ইংলিশ কি বললাম, রেজিস্ট্রেশন। দেখো যে কেউ কিন্তু কোম্পানি গঠন করতে পারে না, তুমি চাইলেই কোম্পানি গঠন করতে পারবে না। তুমি বলে দিলে আমার এটা একটা কোম্পানি, হবে না। কোম্পানি হতে গেলে অবশ্যই কোম্পানি আইন অনুযায়ী তাকে রেজিস্ট্রেশন করতে হবে বা রেজিস্টার করতে হবে। নিবন্ধন মানে কি, কোম্পানি আইনে বলা আছে যে তুমি কোম্পানি তখনই হবে যখন আমার আইন অনুযায়ী তুমি তোমার নামটাকে নিবদ্ধ করবে, ঠিক আছে, লিপিবদ্ধ করবে। এটা কি বলছে, নিবন্ধন। তারপর বলছে কৃত্রিম ব্যক্তি ও আইনগত সত্তা। দেখো কোম্পানিকে আগের দিন তোমাদেরকে বলেছি কোম্পানির একটা পৃথক সত্তা আছে। কোম্পানির মালিক এবং কোম্পানি, মালিক মানে ওনার এবং কোম্পানি মানে কোম্পানি, এরা দুটো আলাদা ব্যক্তি। কোম্পানির মালিক এবং কোম্পানি কিন্তু এক জিনিস নয়, সবসময় মনে রাখবে এরা আলাদা ব্যক্তি। আচ্ছা তোমাদেরকে বলে দিই, তোমাদের অন্য স্যাররা তো তোমাদের অ্যাটেন্ডেন্স নিচ্ছে একটা সিট পাঠিয়ে, বলো। হ্যাঁ স্যার, সিট পাঠিয়ে গুগল। ঠিক আছে হ্যাঁ এখন স্যার। এখন এখন কতজন আছো, এখন 26। এখন কতজন দেখাচ্ছে, 26। আপনার, হ্যাঁ আপনাকে আপনাকে তো দুটো আছে, বাদ দিয়ে 24 জন। ঠিক আছে আর একটু হোক, তারপর আমি লিঙ্কটা পাঠিয়ে দেবো, তোমরা 5 মিনিট ওয়েট করবো, তোমরা সবাই আমাকে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেবে। এখন একটু পড়িয়ে নিই, আরো কিছু আসুক। দেখো কি বললাম, কৃত্রিম ব্যক্তি। তাহলে কোম্পানি হচ্ছে একটা কৃত্রিম ব্যক্তি, মানে কোম্পানিকে কি হয় একটা ব্যক্তি হিসাবে মর্যাদা দেওয়া হয়। মানে মালিক তোমরা একটা ব্যক্তি বটেই, কোম্পানিকেও বলছে কোম্পানি একটা আলাদা ব্যক্তি এবং এর আইনগত সত্তা আছে। মানে কি এ সবসময় আইনের মারফতে চলবে। তুমি ধরো একটা ব্যক্তি, তুমি যা খুশি করতে পারো, তুমি এসে যাকে খুশি চর মেরে দিতে পারো, তুমি যে যাকে খুশি যা কিছু বলে দিতে পারো, কিন্তু কোম্পানি সেটা করতে পারবে না। কোম্পানির একটা আইনগত সত্তা আছে, আইনের মতে ও চলবে। এটা হচ্ছে একটা কোম্পানির বৈশিষ্ট্য। তারপর দেখো চিরন্তন অস্তিত্ব। কোম্পানি যখন তৈরি করা হয় তখন বলেই দেওয়া হয় কোম্পানি কোনোদিন উঠে যাবে না, কোম্পানি অতীত ভবিষ্যৎ পর্যন্ত চলবে, পারপিচুয়াল লাইফ, চলতেই থাকবে চলতেই থাকবে, কোনোদিন কোম্পানি উঠে যাবে না। তারপর বলছে সম্পত্তির মালিকানা। দেখো তোমার যে বাড়িটা আছে সেই বাড়ির মালিক হচ্ছে তুমি বা তোমার বাবা, বাড়ির গার্জিয়ান হতে পারো, কিন্তু কোম্পানিতে যে সম্পত্তিগুলো আছে সেই সম্পত্তির মালিক হচ্ছে কোম্পানি নিজে। কোম্পানি যদি কোনোদিন উঠে যায় তাহলে সেই সম্পত্তিগুলোকে বিক্রি করে কোম্পানির যে ধার দেনা আছে সেগুলোকে শোধ করবে। তুমি কোম্পানির মালিক, তুমি ওই সম্পত্তিগুলোকে নিয়ে চলে আসতে পারবে না, তুমি বিক্রি করতেও পারবে না। কোম্পানির যে সম্পত্তি সেগুলো কোম্পানি হচ্ছে মালিক। কোম্পানি উঠে যাওয়ার পর তোমরা দেখবে লিকুইডেশন
জিনিসটা পড়েছো, একটা লিকুইডেটরকে মানে কি, যে কোম্পানি যখন উঠে যাচ্ছে তখন ওই কোম্পানি উঠে যাওয়া সংক্রান্ত সমস্ত জিনিসগুলোকে দেখাশোনা করার জন্য একটা লোককে নিয়োগ করা হয়। সে হচ্ছে কে নিয়োগ করে, সরকার নিয়োগ করে, বা কোম্পানির মালিকরা নিয়োগ করে, বা কোম্পানি যারা পাবে, টাকা পায় কোম্পানির কাছ থেকে, পাওনাদার যাকে বলে ক্রেডিটর, তারা নিয়োগ করে। তারা কি করলো, একটা তোমার লিকুইডেটরকে নিয়োগ করলো। তারা সেই লিকুইডেটর এবার ঠিক করবে যে কোম্পানির কত সম্পত্তি আছে, কত দায় আছে। এই সম্পত্তিগুলোকে সে বিক্রি করবে, বিক্রি করে দায়গুলোকে শোধ করবে। কোম্পানির মালিক কিন্তু সম্পত্তি বিক্রি করতে পারবে না। তারপর বলছে সাধারণ ছিলমহল, মানে একটা স্ট্যাম্প থাকবে, একটা সাধারণ মানে কি, একটা হচ্ছে কমন স্ট্যাম্প থাকবে, কোম্পানির একটা কমন স্ট্যাম্প থাকবে, যে কোম্পানির আলাদা আলাদা স্ট্যাম্প হলে হবে না, যে কোম্পানি সেই কোম্পানি নামে একটা নির্দিষ্ট স্ট্যাম্প থাকবে। তারপর বলছি নিবন্ধিত কার্যালয়, এটা ভালো করে বোঝো। যখনই একটা কোম্পানি তৈরি হলো, সেই কোম্পানির একটা অ্যাড্রেস থাকবে, যেখান থেকে তার কাজকর্ম তৈরি হয়, কাজকর্ম যেখান থেকে চলে, একটা নির্দিষ্ট অ্যাড্রেস থাকবে, সেটাকে বলছে নিবন্ধিত কার্যালয়। মানে কোম্পানি যখন তৈরি হবে না, সেই তৈরির সময় যে মেমোরেন্ডামটা হয়, সেই মেমোরেন্ডামই বলা থাকবে কোম্পানির অ্যাড্রেসটা কি। মানে সঠিক একটা অ্যাড্রেস দিতে হবে, এবং সেই অ্যাড্রেসটা ভেরিফাই হওয়ার পর তারপর তুমি লাইসেন্স পাবে, নাহলে লাইসেন্স পাবে না। তখন একটা নিবন্ধিত কার্যালয় থাকবে যেখান থেকে কোম্পানির কাজকর্ম চলে। তারপর বলছে গণতান্ত্রিক ব্যবস্থাপনা। কি বলছে? গণতান্ত্রিক ব্যবস্থাপনা। দেখো, কোম্পানির মালিক তো অনেকগুলো হতে পারে, যারা কোম্পানির শেয়ার কিনবে তারাই কোম্পানির মালিক হয়ে গেল। মানে এ বি সি করে একদম এক লক্ষ লক্ষ কোম্পানির মালিক হতে পারে। তাই বলছে কোম্পানির এই যে মালিক, তারা কিন্তু কোম্পানিকে দেখাশোনা করতে পারে না। মানে এত মালিক যদি কোম্পানিকে দেখাশোনা করে, তাহলে কোম্পানি কার কথা শুনবে গো? কোম্পানি তো উঠে যাবে, মানে হ্যারাসমেন্ট হয়ে যাবে। ধরো তোমাকে আমরা তিনটে স্যার মিলে কথা বলছি, আমি ধরো এই কোম্পানির বৈশিষ্ট্যগুলো পড়াচ্ছি, আমি একরকম কথা বললাম। তুমি যদি সুমন্ত স্যারের কাছে পড়ো, সুমন্ত স্যার অন্যরকম কথা বলতে পারে। বা অভিক স্যারের কাছে যদি পড়ো এই কোম্পানির বৈশিষ্ট্য, তিনিও অন্যরকম কথা বলতে পারেন। তখন তুমি নিজের মধ্যে কনফিউশন ভোগ করবে যে আমরা বাবা কার কথাটা ঠিক, কে ঠিক বলছে, কে ভুল বলছে। সবার কথা যদি দ্বিমত হয়ে যায়, তো তোমরা টিউশন পড়ো, আমি পড়াচ্ছি, তোমরা টিউশনে পড়ছো, টিউশনের স্যার যদি আমার কথাগুলি অন্যভাবে বলে ঠিক আছে, কিন্তু আমি যেটা বলছি সেটা যদি সম্পূর্ণ আলাদাভাবে উনি বলেন, তখন তুমি বলবে ভাই টিউশনের স্যার ঠিক, নাহলে আমি ওই কলেজের স্যার ঠিক। তো তুমি কনফিউশনের মধ্যে পড়বে। তাই বলছে কোম্পানির এতগুলো মালিক, সবাই তো কোম্পানিকে চালাতে পারবে না। তাই কোম্পানির ওই মালিকরা মিলে কিছু লোককে, 1 2 3 এরকম কিছু লোককে ঠিক করে, যারা কোম্পানি পরিচালনা করে। এটাকেই বলছে গণতান্ত্রিক ব্যবস্থাপনা। মানে এবং সেই যাদেরকে ঠিক করে, তারা নিজের মতো করে কোম্পানি চালায়, তারা কারো কথা শুনে কোম্পানি চালায় না। গণতান্ত্রিক মানে কি, ডেমোক্রেটিক, ঠিক আছে, বা ডেমোক্রেটিক যাকে বলে, ডেমোক্রেটিক ম্যানেজমেন্ট। মানে নিজে নিজে গণতান্ত্রিক মানে নিজের স্বাধীনতা থাকবে, নিজের কোম্পানিটাকে চালাতে পারবে, এরকম ব্যাপার। তারপর বলছে মালিকানা ও ব্যবস্থাপনার মধ্যে বিচ্ছেদ। এই দেখো, যেহেতু অনেক মালিক এবং কোম্পানির ব্যবস্থাপনার জন্য যে আলাদা লোক তৈরি করেছে, তারা সবসময় আলাদাভাবে কাজ করবে। মালিক মালিকের মধ্যে থাকবে, ব্যবস্থাপনা থাকবে। ব্যবস্থাপনার যারা লোক, যারা বোর্ড অফ ডিরেক্টর, যারা উপরতলার লোক, তারা কোম্পানিকে চালাবে, তারা মালিকের কথা শুনবে না। তাই মাঝে মাঝে মালিক এবং ব্যবস্থাপকদের মধ্যে ঝগড়া বেঁধে যেতে পারে, বিচ্ছেদ বেঁধে যেতে পারে, সেটা আবার পরে মীমাংসা হতে পারে। এইটা হচ্ছে একটা বৈশিষ্ট্য এদের মধ্যে। মানে মালিকের চাইবে কি আমার বেশি লাভ হোক, আর ব্যবস্থাপকরা কি চাইবে যে আমরা বেশি মাইনে পাই। যাবে কি করে মাইনে পাবে? কোম্পানির বেশি প্রফিট হলে আমরা মাইনে বেশি পাবো। মানে এ বলবে আমার প্রফিট বেশি হোক, সে যেমন করে খুশি হোক, খারাপ মাল তৈরি করো, বিক্রি করো, কম খরচায় বিক্রি করো, তাতে আমার লাভ বেশি হোক, কাস্টমাররা আমরা চুলোই যাক, পুড়ে মরুক। কিন্তু ব্যবস্থাপক বলবে না, কাস্টমারকে রেখে দিতে হবে ঠিকঠাক করে। তা না হলে কাস্টমাররা যদি রেগে যায়, তাহলে তারা আমার কাছে পরে আর আসবে না। এখন আমি বেশি লাভ করলাম, বেশি মাইনে পেলাম, 2 দিন পর তো কোম্পানি উঠে যাবে, তখন আমি কি করব? তাই ওরা সব সময় কাস্টমারের কথা ভাববে, আর মালিকরা সব সময় নিজেদের কথা ভাববে। এই ধরনের একটা বিচ্ছেদ সবসময় হতে পারে। তারপর বলছে শেয়ার মূলধন। শেয়ার মূলধন মানে কি, কোম্পানির
দেখো বলছে শেয়ার মূলধন। শেয়ার মূলধন মানে কি? কোম্পানি যখন তৈরি হয় না, কোম্পানির শেয়ার দ্বারা কোম্পানি তৈরি হয়, কোম্পানির মূলধন দ্বারা কোম্পানি তৈরি হয়। এই মূলধনটা কোথা থেকে আসে? কোম্পানির যারা মালিক তারা দেয়, বিভিন্ন লোক মালিক, বিভিন্ন লোক মূলধন দিচ্ছে। এই যে টোটাল যে মূলধন, তার এক একটা ছোট অংশকে বলছি আমরা শেয়ার। এই যে মূলধনটা দিচ্ছে, যারা দিচ্ছে তাদেরকে বলছি মালিক, আর যেটা দিচ্ছে তার যে নামে দিচ্ছে সেটাকে বলছে শেয়ার, আর যেটা জড়ো হচ্ছে সেটাকে বলছে মূলধন। শেয়ার মূলধন, এটা বলছে শেয়ার মূলধন। তা বলছে ঝুঁকি ও দায়। দেখো কোম্পানির ঝুঁকি সবসময় একটা নির্দিষ্ট পরিমাণ ঝুঁকি থাকবে। কোম্পানি মানে কোম্পানি, এবং দায়টা হচ্ছে লিমিটেড, লিমিটেড দায়। ধরো তুমি একটা কোম্পানির মালিক, তুমি কোম্পানিতে শেয়ার কিনেছো, 100 টাকা শেয়ার কিনেছো। এই যে 100 টাকা শেয়ার কিনেছো, কোম্পানি যদি কোনোদিন উঠে যায় তাহলে তোমার ক্ষতি হবে কত? 100 টাকা। তুমি বাড়ি, তোমার একটা বাড়ি আছে, সেই বাড়িতে 1000 টাকা সম্পত্তি আছে। কোম্পানি উঠে গেলে তোমার এই 100 টাকাটা বিক্রি করে দেবো, 100 টাকাটা নিয়ে নিয়ে কোম্পানির ধার টাকা শোধ করলো। শোধ করার পরও দেখা যাচ্ছে কোম্পানিতে এখনো 2000 টাকা আছে, মানে ধার আছে কোম্পানিতে। আর যারা পাওনাদার তারা বলছে এখনো 2000 টাকা পাবো, তারা কোম্পানির কাছে যাচ্ছে, যে বলছে আমাদের ধার শোধ করুন। কিন্তু মালপত্র বিক্রি করে পেয়েছে 100 টাকা, তাহলে 100 টাকা শোধ করলো, তাহলে এখনো কত পাবে? 1800 টাকা পাবে। এই 1800 টাকাটা পাওয়ার জন্য পাওনাদাররা তোমার ঘরে যাবে কি? বলছে না, এটা হচ্ছে যাবে না। এটা হচ্ছে কোম্পানির একটা বৈশিষ্ট্য, যে এর দায়টা এবং ঝুঁকিটা একটা লিমিটেড। কোম্পানিতে যতটুকু আমার অংশ সেইটুকুই হচ্ছে আমার দায়। আমার বাড়িতে কি আছে সেটা পাওনাদাররা কোনোদিন হামলা দিতে পারবে না, কারণ তারা আমার বাড়ি দেখে বা আমার ঘর দেখে কোম্পানিতে ইনভেস্ট করেনি, তারা ইনভেস্ট করেছে কোম্পানি দেখে। কোম্পানি উঠে গেছে বা তারা বুঝে নিতে যাবে। এই হচ্ছে তোমার ব্যাপার। তারপর বলছে শেয়ার হস্তান্তর। দাঁড়াও, তারপর বলছে শেয়ার হস্তান্তর। দেখো কোম্পানি কি হয়, একটা শেয়ার তোমাদেরকে আমি দেখাবো, দেখি আজকে যদি সময় পাই আজকে আমি শেয়ার মার্কেটটা তোমাদেরকে একটু দেখাবার চেষ্টা করব। দেখো ধরো কোম্পানি, আমি বলছি রিলায়েন্স, রিলায়েন্স একটা কোম্পানি, বা আমি ধরছি এইচডিএফসি ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, এ একটা কোম্পানি, ব্যাংকিং কোম্পানি। ওর একটা শেয়ারের দাম আজকে হচ্ছে, আমি একটু আগেই দেখলাম 1111 টাকা। সরি, ভুল হলো, দাঁড়াও, কিছু একটা সমস্যা হয়েছে, দাঁড়াও, ওয়েট করো এক মিনিট। বলছে এক একটা শেয়ারের দাম 1100 টাকা। ধরো আমি কথা বলছি 1100 বা 1100, আজকে 9 টাকা দেখলাম আমি, 1109 টাকা। এই শেয়ারটা ধরো আমার 100টা শেয়ার আমি কিনেছি এই কোম্পানির, আমার কাছে 100টা শেয়ার আছে রিলায়েন্সের, তাহলে তার ভ্যালু কত? 1109 টাকা করে গুণ করে দিলে যত হবে তত। এবার আমি মনে হচ্ছে এই শেয়ারটা বিক্রি করব, তুমি শেয়ারটা কিনবে, এখন সব অনলাইনে কেনা হয়ে যায়, তুমি শেয়ারটা কিনে নিলে, তাহলে আমি মালিক ছিলাম এখন পর্যন্ত, যখন তুমি কিনে নিলে এই 100টা শেয়ার, তখন তুমি মালিক হয়ে গেলে। তাই বলছে শেয়ারটা হস্তান্তর করা যায় আমার কাছ থেকে তোমার কাছে, তোমার কাছ থেকে অন্য একজনের কাছে, অন্য একজনের কাছ থেকে আরো একজন অন্য একজনের কাছে, এইভাবে শেয়ার হস্তান্তর করা যায়। এটাই বলছে কোম্পানির বৈশিষ্ট্য, কোম্পানির যে শেয়ার সেটা হস্তান্তর করা যায়। কিন্তু কোম্পানি, যখন তুমি প্রাইভেট কোম্পানি আর একটা পাবলিক কোম্পানি, প্রাইভেট কোম্পানির শেয়ার হস্তান্তর করা যায় না, পাবলিক কোম্পানির শেয়ার হস্তান্তর করা যায়, এটা বলতে চেয়েছি। এরপর চলে এসো লভ্যাংশের বন্টন। ধরো কোম্পানির যে প্রফিট হলো, সেই প্রফিটটা কোম্পানি নিজের কাছে রেখে দেয় না, তাদের যে মালিক সেই মালিকদেরকে বা শেয়ার হোল্ডারদেরকে একটা নির্দিষ্ট অনুপাতে ভাগ করে দেয়। কোম্পানি প্রতি বছর একটা জেনারেল মিটিং হয়, সেটার নাম বলছে অ্যানুয়াল জেনারেল মিটিং, এজিএম, অ্যানুয়াল জেনারেল মিটিং। এই অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে কোম্পানি ঠিক হয় যে কবে লভ্যাংশ দেবো, কত পরিমাণের লভ্যাংশ দেবো।
তারপর বলছে মৌলিক অধিকার। মৌলিক অধিকার মানে কি? একটা কোম্পানির মৌলিক অধিকার আছে, কোম্পানি নিজে কোনো কাজ করতে পারে না, পরিচালক মণ্ডলী প্রত্যক্ষ সহযোগিতায় কোম্পানির কাজ সম্পাদিত হয়। মানে কি, কোম্পানি নিজে কাজ করতে পারে না, কোম্পানি যারা পরিচালনা করে তাদের সহযোগিতায় কোম্পানি চলে, কোম্পানি কাজকর্ম হয়। যেহেতু কোম্পানি সাধারণ মানুষের মতো নয়, অর্থাৎ নাগরিকের মতো নয়, সেই জন্য কোম্পানির কি বলছে, একটা মৌলিক অধিকার আছে। কোম্পানি বলছে যে আমাকে তোমরা চালাও। কোম্পানির যে মালিক বা কোম্পানি যারা পরিচালক মণ্ডলী, তারা কোম্পানিকে যেভাবে চালাবে কোম্পানি সেভাবে চলবে। এবার আমাকে বলো, কোম্পানির বৈশিষ্ট্যটা কে বুঝতে পারবে? রিপ্লাই করো। রিপ্লাই করো গো। কে বুঝতে পারোনি বলো? আছো সবাই না চলে গেছো? আছি আছি আছি। কি অসুবিধা আছে বলো? কোম্পানির এই বৈশিষ্ট্যটা পড়ালাম, কি অসুবিধা আছে বলো? তোমার কারো অসুবিধা নেই স্যার। কারো অসুবিধা নেই? ঠিক আছে। আচ্ছা, তোমাদেরকে আমি লিঙ্কটা পাঠাচ্ছি, হ্যাঁ, অ্যাটেন্ডেন্স দেবে, দাঁড়াও। এই চ্যাট বক্সে লিঙ্ক পাঠাবো, দিয়ে 5 মিনিট টাইম দিচ্ছি আমি, সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেবে। দাঁড়াও, আমি ওপেন করি আগে। তো আজকে ক তারিখ? আজকে হচ্ছে 7/9, 3rd সেপ্টেম্বর। কর্পোরেট ল, তাই তো? 7/9 কর্পোরেট ল। তোমাদের কর্পোরেট ল আমি পড়েছিলাম সম্ভবত, এটা কর্পোরেট ল পড়েছিলাম। কর্পোরেট ল, কর্পোরেট ল আজকে হচ্ছে 7/9, 7/9/2020। 7/9/2020, টাইম হচ্ছে 11টা থেকে 12টা। 11টা থেকে 12টা। 7/9/2020। 7/9/2020। 7/9/2020। দেখো, আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, হ্যাঁ? সবাই এটা ফিল আপ করো তাড়াতাড়ি। 5 মিনিট টাইম দিলাম, সবার হয়ে গেলে বলবে ডান। পেয়েছো? সবাই পেয়েছো? তাড়াতাড়ি ফিল আপ করো। এই 19 করবো তো? হ্যাঁ,
এটা করবো স্যার, ওটা এই রোল নাম্বারটা। রোল নাম্বার শুধু সংখ্যাটা দিয়ে দাও, ধরো কারো 20 20 দেবে, কারো 25 25 দেবে, ওই আগের গুলো কিছু দিতে হবে না। আচ্ছা না স্যার সিএইচ টা দাও না। না দিতে হবে না, দিলে নেবে না ওইটা। আচ্ছা স্যার হয়ে গেছে। সবার তো হয়নি, 16 জন দিয়েছো, তাড়াতাড়ি দাও। 18 জন, 20 জন, 21 জন, 24 জন, 25 জন, 27 জন, 30 জন আছে, এখনো 3 জন বাকি আছে। না করো করো। এখনো কজন বাকি আছে করো, 30 জন আছে তোমরা। চালিয়ে দিয়ে চলে গেছো নাকি বলো দেখিনি? দেখো এরপর দেখো কোম্পানির শ্রেণী বিভাগ। মন দিয়ে শোনো, কোম্পানির শ্রেণী বিভাগ, এটা ডিটেলসটা আমি তোমাদেরকে পিডিএফ পাঠিয়ে দেবো। যাদের বই আছে বইয়ে সব ডিটেলস লেখা আছে, পড়বে। আর বাকিটা আমি সবাইকে পিডিএফ পাঠিয়ে দেবো। দেখো বলছে কোম্পানির শ্রেণী বিভাগ, কোম্পানিকে আমি ক ভাগে ভাগ করতে পারি। দেখো কোম্পানিকে আমি বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। মাইক্রোফোনটা কর। হ্যাঁ, দেখো কোম্পানিকে আমি বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। প্রথম বলছে নিগমবন্ধ হিসাবে। প্রথম কি বলছে? নিগমবদ্ধ বন্ধ হিসাবে। ঠিক আছে, নিগমবন্ধ মানে কি বলতো? ইনকর্পোরেশন হিসাবে। ইনকর্পোরেশন যদি হয়, কোম্পানি যে ইনকর্পোরেশন হচ্ছে সেই অনুযায়ী কোম্পানিকে আমি দুটো ভাগে ভাগ করতে পারি। আগে বলে দিই কতগুলো ভাগ। বলছে নিগমবন্ধ হিসাবে, তারপর দায় অনুযায়ী, তারপর সদস্য সংখ্যার বিচারে, তারপর হচ্ছে নিয়ন্ত্রণের ভিত্তিতে, আকৃতির ভিত্তিতে, কার্যকারিতার ভিত্তিতে, আর এবং অন্যান্য। দেখো নিগমবন্ধ হিসাবে আমি কোম্পানিকে দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বিধিবদ্ধ কোম্পানি, একটা হচ্ছে নিবন্ধিত কোম্পানি। দেখো বিধিবদ্ধ কোম্পানি, এই দুটোর মধ্যে সূক্ষ্ম ডিফারেন্স আছে, ভালো করে বোঝো। অনেকে বলবে বিধিবদ্ধ আর নিবন্ধিত একই জিনিস, একই জিনিস নয়। বিধিবদ্ধ মানে হচ্ছে যখন কোনো দেশের সরকার, লোকসভা বা বিধানসভা, ঠিক আছে, লোকসভা বা বিধানসভা দ্বারা কোনো কোম্পানি তৈরি হয়, তখন তাকে বলছে বিধিবদ্ধ কোম্পানি। কি বললাম? যখন কোনো কোম্পানি বিধানমণ্ডল বা বিধানসভা বা লোকসভা এর অনুযায়ী তৈরি হয় বা এর আইন পাশের মাধ্যমে তৈরি হয়, তখন তাকে বলছে বিধিবদ্ধ কোম্পানি। তারপর হচ্ছে নিবন্ধিত কোম্পানি। নিবন্ধিত কোম্পানি মানে এইটা হচ্ছে রেজিস্ট্রেশন। কোম্পানি যখন কোম্পানি অ্যাক্ট 2013 অনুযায়ী তৈরি হয়, কোম্পানি অ্যাক্ট 2013 অনুযায়ী কোনো কোম্পানি যখন তৈরি হয়, তখন তাকে বলছে নিবন্ধিত কোম্পানি। বিধিবদ্ধ কোম্পানিটা 2013 অনুযায়ী তৈরি হয় না, এটা মনে রাখবে। বিধিবদ্ধ কোম্পানিটা কোম্পানি আইন দ্বারা তৈরি হয় না, নিবন্ধিত কোম্পানিটা আইন দ্বারা তৈরি হয়। এটা কি দ্বারা তৈরি হয়? এটা লোকসভা বা বিধানসভা বিশেষ আইন পাশের মাধ্যমে তৈরি হয়। তারপর দেখো শেয়ার দ্বারা সীমাবদ্ধ কোম্পানি। এই আগেই তোমাকে বললাম, কোম্পানি যখন শেয়ারে বিভক্ত হয়, মানে কোম্পানির যে মূলধন, সেই মূলধনটা যদি বাজারে শেয়ার বিলির মাধ্যমে আদায় করা হয়, তখন তাকে বলছে শেয়ার দ্বারা নিবন্ধিত কোম্পানি। তারপর বলছে গ্যারেন্টি দ্বারা সীমাবদ্ধ। গ্যারেন্টি দ্বারা সীমাবদ্ধ মানে কি? কোম্পানি যখন তৈরি হয়, তাহলে কোম্পানি
তৈরি হবার সময় যে মেমোরেন্ডাম থাকে বা স্মারকলিপি থাকে, সেই স্মারকলিপিতে লেখা থাকে কোম্পানির যারা ডিরেক্টর মানে হচ্ছে প্রথম যারা কোম্পানিটাকে তৈরি করে, অর্থাৎ প্রমোটার, অর্থাৎ কোম্পানি যারা মালিক, প্রথম যারা মালিক, ঠিক আছে, যারা কোম্পানি তৈরি করছে, তারা লিখে দেয় এখানে যে আমরা কোম্পানিটা যদি কোনোদিন উঠে যায় কত পরিমাণে টাকা দিতে বাধ্য থাকবো, মানে গ্যারেন্টি দিয়ে দেয় যে কোম্পানি উঠে গেলে এই টাকাটা আমরা দেবই দেবো, দিয়ে কোম্পানির ধারগুলো শোধ করবো, এই যে গ্যারেন্টি থাকছে সেইটাকে বলছে গ্যারেন্টি দ্বারা সীমাবদ্ধ কোম্পানি। তারপর বলছে সীমাহীন কোম্পানি। দেখো কোম্পানি সবসময় সীমাযুক্ত হয়ে থাকে, যদি সীমাযুক্ত না হয়ে কোনো কোম্পানি তৈরি হয় তখন তাকে বলছে সীমাহীন কোম্পানি। কি বললাম? কোম্পানি যদি কোনো সীমাহীন কোম্পানি মানে কি, ভারতীয় কোম্পানি আইনের ধারায় বলা হয়েছে কোনো কোম্পানির সদস্যদের দায়ের পরিমাণ একটা সীমাবদ্ধ থাকবে, মানে লিমিটেড থাকবে দায়টা, যদি দায়টা লিমিটেড না থাকে তখন তাকে বলছে সীমাহীন কোম্পানি। তারপর দেখো সদস্য সংখ্যার বিচারে একটা হচ্ছে প্রাইভেট কোম্পানি, পাবলিক কোম্পানি, আর একক মালিক বিশিষ্ট কোম্পানি। প্রাইভেট কোম্পানি কি বলেছিলাম, মিনিমাম 2 জন সদস্য, ম্যাক্সিমাম 200 জন। পাবলিক কোম্পানিতে কি বলেছিলাম, পাবলিক 7 জন হচ্ছে মিনিমাম, ম্যাক্সিমাম হচ্ছে আনলিমিটেড, ঠিক আছে। প্রাইভেট কোম্পানিতে কি বলেছিলাম, যে প্রাইভেট কোম্পানি যখন হবে, যখন শেয়ারগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় হস্তান্তর করা যাবে না, প্রাইভেট কোম্পানির শেয়ার এক ব্যক্তি অন্য ব্যক্তিকে হস্তান্তর করতে পারবে না, পাবলিক কোম্পানির শেয়ার এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তি হস্তান্তর করতে পারবে। তারপর চলে আসছে একক ব্যক্তি বিশিষ্ট কোম্পানি। এইটা হচ্ছে 2013 সালে কোম্পানি অ্যাক্ট দ্বারা তৈরি হয়েছে। কোনো কোম্পানি যদি, মানে এটা নতুন একটা কোম্পানি, 2013 কোম্পানি অ্যাক্টেই তৈরি হয়েছে, যদি কোনো কোম্পানি একজন ব্যক্তি শুধু তৈরি করে তখন তাকে বলছে একক মালিক বিশিষ্ট কোম্পানি। এই যে পিডিএফটা পাঠাবে ডিটেলস সেখানে পেয়ে যাবে। তারপর চলে এসো নিয়ন্ত্রণ ভিত্তিতে কোম্পানিকে ভাগ, বলছে হোল্ডিং কোম্পানি, আর একটা হচ্ছে অধীনস্থ কোম্পানি, আর একটা হচ্ছে সহযোগী কোম্পানি। এটা ভালো করে বোঝো, একটা উদাহরণ দিয়ে বোঝায় তোমাদেরকে। দেখো এ কোম্পানি, মন দিয়ে শোনো সবাই, বি কোম্পানি। এ কোম্পানি কি করেছে, বি কোম্পানির 50% বেশি শেয়ার কিনেছে। কি বললাম, এ কোম্পানি কিনছে, দেখো এই কিনছে মানে কি, এই অ্যারোটা দিচ্ছি, এ কিনছে, বি কে কিনে নিচ্ছে, বি কে কিনে নিচ্ছে একদম কত, 50% বেশি শেয়ার কিনে নিচ্ছে। তাহলে এখানে দেখো হোল্ড করছে কে, কে কাকে হোল্ড করে নিচ্ছে, এ হোল্ড করছে বি কে, তাহলে বি হচ্ছে হোল্ডিং, এ হচ্ছে হোল্ডিং কোম্পানি, এ হচ্ছে হোল্ডিং কোম্পানি, কাকে হোল্ড করছে, বি কে হোল্ড করছে, তাহলে বি হচ্ছে সাবসিডারি কোম্পানি বা অধীনস্থ কোম্পানি, সাবসিডারি কোম্পানি বা অধীনস্থ কোম্পানি। দেখো অধীনস্থ কোম্পানি বলছে, এটা গেল। তারপর আছে সহযোগী কোম্পানি। চলো বলো, হোল্ডিং কোম্পানি এবং সাবসিডারি কোম্পানি কে বুঝতে অসুবিধা আছে বলো, একবার রিপ্লাই বলো, তারপর এতে যাবো সহযোগী কোম্পানি। বুঝতে পারছি, আরেকবার বলুন। আরেকবার বলছি, ধরো এ একটা কোম্পানি, বি একটা কোম্পানি, দুজনে আলাদা ছিল প্রথম। এ কি করলো, বি কে কিনে নিচ্ছে, কত কিনছে, পুরো কোম্পানিটাকে কিনছে না, 50% বেশি কিনছে, 50% বেশি শেয়ার কিনে নিচ্ছে, অংশটা কিনে নিচ্ছে। তাহলে কে কিনলো, এ কিনলো, কাকে কিনলো, বি কে কিনলো। যে কিনলো মানে বড় কোম্পানি কোনটা এখানে, তাহলে এ হচ্ছে বড় কোম্পানি, এরকম মনে রাখবে, বড় কোম্পানি, এ হচ্ছে বড় কোম্পানি, এ হচ্ছে ছোট কোম্পানি। তাহলে যে বড় কোম্পানি সে হচ্ছে হোল্ডিং কোম্পানি, আর যাকে কিনলো অর্থাৎ ছোট কোম্পানিটা, সেটা হচ্ছে অধীনস্থ কোম্পানি বা সাবসিডারি কোম্পানি, অধীনস্থ কোম্পানি বা সাবসিডারি কোম্পানি। তারপর দেখো চলে আসছে সহযোগী কোম্পানি। সহযোগী কোম্পানিকে বলে অ্যাসোসিয়েট কোম্পানি বা অ্যাসোসিয়েটেড কোম্পানি। এরপর আসছে সহযোগী কোম্পানি বা অ্যাসোসিয়েট কোম্পানি। ভালো করে মন দিয়ে শোনো, ধরো এ একটা কোম্পানি, বি একটা কোম্পানি। কি বললাম, এ একটা কোম্পানি, বি একটা কোম্পানি, দুটো কোম্পানি আছে। এই দুটো কোম্পানির, মন দিয়ে শোনো, তোমাদের বইয়েতে ভালো উদাহরণ দেওয়া আছে, তবু আমি তোমাদেরকে উদাহরণটা দিয়ে দিচ্ছি।
দেখো এ কোম্পানি কি করছে, একটা জেড বলে, জেড নয় এটাকে ধরো ডি, ডি বলে একটা কোম্পানি আছে, সেই কোম্পানির 20%-এর বেশি শেয়ার কিনে নিচ্ছে, 20%-এর বেশি একটা শেয়ার কিনছে। আবার বি কি করছে, ডি কোম্পানির 50%-এর বেশি শেয়ার কিনছে। গল্পটা ভালো করে শোনো, ভালো করে শোনো, মনে রাখো। এ কি করছে, ডি এর কত শেয়ার কিনছে গো, 20%-এর বেশি শেয়ার কিনছে, 20%-এর বেশি শেয়ার কিনছে। কি তখন এ কার কিনছে শেয়ার, ডি এর কিনছে। তাহলে ডি কোম্পানি হচ্ছে এ কোম্পানির, ভালো করে শোনো, ডি কোম্পানি হচ্ছে এ কোম্পানির অ্যাসোসিয়েট কোম্পানি বা সহযোগী কোম্পানি। আবার বলছি দেখো, কি বলছে, ডি কোম্পানিটা মানে যাকে কিনছি, এ কিনছে ডি কে, কত কিনছে, 20%-এর বেশি। যাকে কিনছে মানে ডি কে কিনছে, ডি হচ্ছে সহযোগী কোম্পানি, ডি হচ্ছে সহযোগী কোম্পানি কার, এ। তাহলে সংজ্ঞাটা কি হলো, যদি কোনো কোম্পানি অপর একটা কোম্পানির 20% বা তার বেশি শেয়ার কেনে, তখন যে কোম্পানিটার শেয়ার কিনলো সেই কোম্পানিটা হয়ে যাবে সহযোগী কোম্পানি। কার শেয়ার কিনলো, ডি এর কিনলো, কত কিনলো, 20%-এর বেশি কিনলো, তখন কে কোম্পানি হবে অধীনস্থ বা সহযোগী, সহযোগী হচ্ছে ডি। কার সহযোগী, এর সহযোগী কোম্পানি হয়ে গেল বা অ্যাসোসিয়েট কোম্পানি হয়ে গেল। এবার এইখানটা চলে এসো, বলছে বি ডি এর 50%-এর বেশি শেয়ার কিনছে। তাহলে এই গল্পটা আসছে, প্রথমের গল্পটা, প্রথমে যে গল্পটা বলেছিলাম এই গল্পটা, 50%-এর বেশি কিনছে, তাহলে বড় কোম্পানি কে, এ বড় কোম্পানি, কার কিনছে, ডি এর কিনছে, তাহলে এ হয়ে যাবে হোল্ডিং কোম্পানি আর এ হয়ে যাবে অধীনস্থ কোম্পানি বা সাবসিডারি কোম্পানি। 50%-এর বেশি শেয়ার কিনছে। বলো কে বুঝতে পারোনি বলো, বুঝতে না পারলে আবার বলবো, বলো। রিপ্লাই করো। বুঝতে পেরেছি। ঠিক আছে, চলো টাইম পেরিয়ে গেছে, আজকে এইটুকুনি থাক। আবার তোমাদের কালকে ট্যাক্স আছে, ট্যাক্স করাবো, আর এই ডিটেলসটা আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো সব।